আমাদের ইনক্লাবের প্রকাশক সম্পাদক এএনএম বাহাউদ্দিন ভাই, আমার ভাই ডেইলি ভোরের কাগজের সম্পাদক, প্রেস ক্লাবের অত্যন্ত জনপ্রিয় সাংবাদিকদের জনপ্রিয় নেতা, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত সহ, আমি আর নাম বলতেছি না সময়ের অভাবে, আমি ওয়ার্নিং পেয়ে গেছি। আমি একটু ইনফর্মাল কথা বলতে চাই। সব কথা আপনারা কিন্তু ছাপায়েন না আর দেখায়েন না, কারণ আমি আসতে চাইনি এই কারণে আমি এমন কথা বলে ফেলি সেটা আমার বিপদ দিকে আনে। সেই কারণে আর সাহস করে আসলামও যে কাউকে না কাউকে তো বলতেই হবে। আর এই জন্য বলার সাহস পাইছি আর একটা কারণে, কারণ মাননীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে এমন একটা কাজ করেছেন যেটা সমাজে সবাই এটা সমাদৃত হয়ে সমাজে এবং সবাই তাকে প্রশংসা করেছে। সেটা হলো আমাদের এক সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গিয়ে ইউনো তারা নাজেহাল হয়েছিলেন, গ্রেপ্তার হয়েছিলেন, এবং এটা উনি কঠিনভাবে এটাকে হ্যান্ডেল করেছেন। এই জন্যে সাংবাদিক মহলে এবং সব মহলে তিনি সমাদৃত হয়েছেন। আমার বিশ্বাস আগামী দিনে উনি এই দায়িত্বটা যথাযথ পালন করবেন। ওনার সাথে আমার একটা হতাশা এই কারণে, উনি দায়িত্ব নেওয়ার পরে আমি ভেবেছিলাম উনি নিজের থেকেই নওয়াবকে বা সম্পাদক পরিষদকে ডাকবেন যে আপনারা আসেন আমার সাথে একটু চা খান, আপনাদের সমস্যার কথা শুনি, আপনাদের প্রত্যাশার কথা শুনি। সেটা তো করেনই নাই। ওনাকে একবার ইফতারের দাওয়াত দিলাম, সেটাও উনি গ্রহণ করার সময় পান নাই। যাই হোক, উনি হয়তো জবাব দিবেন। পরিবেশ নিয়ে সবাই কথা বলেছেন, আমি পরিবেশ নিয়ে কথা বলবো না, আমি গণমাধ্যমের স্বাধীনতার কথা বলবো। আমি একটু সময় নেব প্রেসিডেন্ট সাহেব। আমি জানেন একটা নির্বাচন এলাকায় গেছি, ভোটের আগে গেলাম, একটা চরাঞ্চল, একটা দ্বীপ, চারদিকে নদী। সেখানকার মানুষ বলল, ভাই আপনি যদি নির্বাচিত হন তাহলে 3 কিলোমিটার জায়গা আমাদের বাদ দিতে হবে, এই ব্যবস্থাটা করবেন। আমাকে কেন এটা বাদ দিতে হবে কেন? কারণ এই 6 বার আমাদের বাড়ি ভাঙছে। এক সময় আমাদের শত শত বিঘা জমি ছিল, আমাদের গোলা ভরা ধান ছিল, পুকুরে মাছ ছিল। আজকে আমরা সর্বশান্ত এই বালি কাটার লোকদের কারণে। এরা রাতে বালি কাটে এবং এই বালি কাটার পরে নদীর গভীরতা বাড়ে এবং ভেঙে নিয়ে যায়। এই 6 বারের পর 7 বার যদি ভাঙে আর আমাদের আর সর্বশান্ত, আমরা এমনি সর্বশান্ত, আর যাওয়ার জায়গা নেই। আমি নির্বাচিত হওয়ার পরে এইটা নিয়ে প্রথম যে বালি কাটা যে করে বন্ধ করতে হবে। আমি দেখলাম এর সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের সরাসরি তারা সম্পৃক্ত এবং সবাই এইটার ডেইলি, আমি শুনেছি 1 কোটি টাকার মতন রাজস্ব আসে, সেইটা সব জায়গায় যায়। আমি মৌখিকভাবে বললাম, প্রশাসনকে বললাম, লিখিতভাবে 2 বার ডিও দিলাম, দেওয়ার পর অনেকটা কমেছে। এখনো বন্ধ করতে পারিনি, কারণ প্রায় 12টার পরে ভোর 6টায় এর মধ্যে ড্রেজার লাগে কেটে যাচ্ছে। এটা শুধু ফরিদপুরের জায়গার, আমার এলাকার না, অলমোস্ট যেসব জায়গায় নদী আছে সব জায়গায় একই অবস্থা। 2 নম্বর হচ্ছে, আমি এখানে বসার পর আমি কিন্তু ডাইনে বাই সাংবাদিকদের দিকে তাকাচ্ছিলাম ড্রেসের দিকে, কে কিরকম ড্রেস পরে আসছে, তার মানে কার আর্থিক সচ্ছলতাটা কেমন। আমার কারণ আমি জানি প্রতি বছর যখন বোনাস আসে, আমি আমার সাংবাদিককে ইনফ্লেশন 10%, কমপক্ষে তো 10% না দিলে তো সে তার বেতনটা নিচে নেমে যাবে। তার প্রভিডেন্ট ফান্ড থাকা দরকার। এইগুলো যদি না থাকে তাহলে সে যখন রিটায়ার করবে সে খালি হাতে বাড়ি যাবে এবং যেতে হচ্ছে। 2-3টা পত্রিকা ছাড়া
আমার মনে হয় অনেক পত্রিকায় এইসব সুযোগ সুবিধা নাই। কয়েকদিন আগে সংবাদ আমার ট্রেড ইউনিয়নের নেতারা আমার সাথে বসলো যে আপনি 10ম নবম মজবুত বাস্তবায়ন করেন, এটা করেন। আমি সব করব, আপনি আমার পত্রিকাটা নেন, চালান, আর মাসে 50 লাখ টাকা দিব আমি। কেন? কারণ আমি যে সংবাদ পাঠক চায় সেই সংবাদ আমি প্রকাশ করতে পারি না, যার জন্য পত্রিকা অ্যাড আসে না। আর অ্যাড না আসলে আমি টাকা দেব। কেন আমি লিখতে পারি না? পরশুদিন এক সাংবাদিক একটা সাহিত্য শাসিত, ঠিক না, রেগুলেটরি বডি চেয়ারম্যানের বিরুদ্ধে বিরাট রিপোর্ট নিয়ে আসছে। এটা ছাপাইতে হবে। আমি বলছি সেন্সিটিভ নিউজ গুলো করার আগে ভাই আমার একটু জানাইও। তো ওর আসছে, তো এই নিউজ ছাপাইতে হবে। আমি কি কি এভিডেন্স? সব এভিডেন্স আছে আমার কাছে। এইটার সাথে সাথে আমার কাছে একটা অনেক বড় জায়গা থেকে ফোন আসলো, এই রিপোর্টটা যেন আমি না ছাপাই। তো আমি সাংবাদিকরা ডেকে বললাম, ভাই তুমি এই রিপোর্টটা ছাপাইও না। ভাই, উনি ভাই বললো না, স্যার বললো, ঠিক কি মনে নাই, বললো যে আমি যদি এই রিপোর্টটা না ছাপাই, যারা এই তথ্যগুলো দিছো ভাববে আমি পয়সা খাইয়া এটা বন্ধ করে দিছি, আমার কেরিয়ার শেষ। আমি যে লোকটা ফোন করছে তার নাম বললাম, তার কাছে স্যার, আমি তার কাছে গিয়া আমি যদি তাকে কনভিন্স করতে পারি আপনার অসুবিধা আছে, আপনি কোনো অসুবিধা নেই, আমি খুশি হবো, যাও তার কাছে যাও। তিনি তাকে বললেন, তুমি কি তোমার মালিকের ভালো চাও না খারাপ চাও? তো ওই কথা বলে বলছে মালিকের তো ভালো চাই, তাহলে এটা ছাপায় না। সেই রিপোর্টটা আমার কাছে আছে, যদি মাননীয় মন্ত্রী জানতে চায় আমি তাকে দেখাবো, ওই সাংবাদিককে আমি তার কাছে পাঠাবো। যাই হোক, এইটা একটা কথা বললাম ভাই। সব আমার মাহমুদ ভাই সময় কতক্ষণ দিবেন এই ওয়ার্নিং দিও হানিফ আমাকে। ভাই, আমার সাংবাদিকতা করতে গিয়ে আমার 2 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে সমকালে। একজন হল ফরিদপুরের গৌতম দাস, আর একজন হচ্ছে সিরাজগঞ্জ শাহজাদপুরের আব্দুল হাকিম শিমুল। একজনকে গলায় ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, আর একজনের প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। এই পরিবেশ নিয়ে একজন সাংবাদিককে আমি চিনি। এই পরিবেশ নিয়ে যিনি কর্মকর্তা সংবাদ প্রকাশ, 13টি মামলা তার কাছে এখনো বিদ্যমান। এবং আইন এবং সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী 2023 সালে 290 জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। জামালপুরে ইউপি চেয়ারম্যানের হাতে নিহত হয়েছেন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। বিশেষ করে মফস্বলে যারা সাংবাদিকতা করেন, মাননীয় প্রতিমন্ত্রী, আপনি যদি আমার সাথে যেতে চান সাংবাদিক হিসেবে না, যেমন আমাকে এক মন্ত্রী বলছে আমি যাব সিভিলে, যাদেরকে বুঝতে না পারে, হঠাৎ করে যাবেন মফস্বলের সাংবাদিকদের যদি আপনি টেলিফোন করে জিজ্ঞাসা করেন, ওখানকার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আপোষ করা ছাড়া সে কোনো নিউজ করতে পারবেন না, ইম্পসিবল। এই হলো আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। অনেক সময় আপনি তো জানেন, ওই যে তো এক সাংবাদিক এর কথা বললেন, রোজিনা, ও তো পুরস্কারই পাইতেছে এক কারণে, কিন্তু আমার সাংবাদিক তো পুরস্কার পায় না, এই একটা সমস্যা। গতকালকে পেপারে দেখলাম 2023 সালের অবস্থান ছিল 163, 24 সালে আমাদের সাংবাদিকতার সূচকে নেমে আসছে 165-তে। আর তাহলে 200-তে যাইতে বেশি সময় লাগবে না। তবে আমার বিশ্বাস বর্তমান প্রতিমন্ত্রী একটু ভিন্ন ধর্মের প্রতিমন্ত্রী, উনি প্রত্যেকটা জায়গায় জবাবদিহিতা নিশ্চিত করবেন, এবং আমার বিশ্বাস এইটা 50-এ নেমে আসবে ইনশাল্লাহ 2 বছর পরে। এই ব্যাপার ওনার কাছে আমাদের প্রত্যাশা নবাবের পক্ষ থেকে। 5 বছরের ডিজিটাল নিরাপত্তা আইন, এই 451 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। এদের মধ্যে গ্রেপ্তার হন 97 জন।
এই ধরনের আইন প্রভাবশালী ব্যক্তিদের অপকর্মের সুরক্ষা দেয়, অথচ সাংবাদিকদের সুরক্ষার কোনো আইন নেই। এই যখন অবস্থা, তখন সাংবাদিকেরা একটি অংশ সেন্সরশিপে চলে গিয়ে আত্মরক্ষা করতে চান। আমাদের প্রশ্ন হলো, সাংবাদিকতা কি অপরাধ? জনস্বার্থে তথ্য অনুসন্ধান এবং তা প্রকাশ করতে কেন তারা অপরাধী হিসেবে চিহ্নিত হবেন? বর্তমানে দেশে 9টি আইন রয়েছে যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গণমাধ্যমের স্বাধীনতাকে প্রভাবিত করে। আরো 3টি আইন চূড়ান্ত খসড়া পর্যায়ে রয়েছে। এর পাশাপাশি প্রেস কাউন্সিল আইন সংশোধনের বিষয়টি ধরলে এমন আইনের সংখ্যা হবে 13। প্রেস কাউন্সিল আইন সংশোধনের খসড়া বারবার দেখতে চাওয়া সত্ত্বেও গণমাধ্যমের কাউকে দেখতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। দেশে দুর্নীতি বাড়ছে, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি বাড়ছে, এক মন্ত্রণালয়ের সাথে আরেক মন্ত্রণালয়ের সমন্বয় থাকছে না, তাই জবাবদিহিও মিলছে না। এসব নিয়ে সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা হয়রানির শিকার হন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে বিনা অনুমতিতে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নওয়াব ও সম্পাদক পরিষদ থেকে আমরা এর বিরুদ্ধে বিবৃতি দিয়েছি। ব্যাংক ও ব্যবসার ধসের সময় এ ধরনের পদক্ষেপ ব্যাংক লোপাটকারীদেরকে উৎসাহিত করবে। আমাদের একটা প্রেস কাউন্সিল রয়েছে। সংবাদ প্রকাশ বিষয়ে অভিযোগের নিষ্পত্তি ফৌজদারি বিধিমালা না করে প্রেস কাউন্সিলেরই করবার কথা। এজন্য প্রেস কাউন্সিলকে শক্তিশালী করা দরকার। কিন্তু দেখা যাচ্ছে উল্টো প্রেস কাউন্সিলকে প্রায় অকার্যকর করে রাখা হয়েছে। সরকারের সাথে সাংবাদিকদের দূরত্ব বাড়ছে। এই সমস্যা এড়াতে তথ্য মন্ত্রণালয় প্রতি 3 মাস অন্তর সম্পাদক সাংবাদিকদের সাথে বৈঠক করে মত বিনিময় করতে পারলে আমার মনে হয় এই সমস্যাটা অনেকটাই কমে আসবে। তাই আমাদের প্রত্যাশা, সাংবাদিকদের উপর আক্রমণ বন্ধ করার ব্যবস্থা নিয়ে তাদের সুরক্ষা দেওয়া হবে। মত প্রকাশের স্বাধীনতা, গবেষণার স্বাধীনতা এবং তথ্যের মূল উৎসগুলিতে তাদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সুসাংবাদিকতার মাধ্যমে অপসাংবাদিকতা এবং ভুল তথ্য মোকাবেলা করতে হবে। গণমাধ্যমের বহুত্ব এবং কার্যকারিতা রক্ষায় জোর দিতে হবে। গণমাধ্যমের কর্মীদের পেশাদারত্ব, বস্তুনিষ্ঠতা বাড়ানো এবং বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মের সঠিক ব্যবহার বিষয়ে সচেতন করে তুলতে হবে। এর সাথে আমি আর একটা জিনিস যোগ করতে চাই মাননীয় সভাপতি, সেটা হলো শুধুমাত্র গৌতম দাস এবং সিরাজগঞ্জের শাহাদাত আব্দুল হাকিমই শহীদ হননি। আমাদের সাংবাদিক কাজল অনেকদিন কারাগারে বিনা বিচারে তারপর অবিচার করা হয়েছে। লেখক মুস্তাক, তাকে জেলে নির্যাতনের পর তার মৃত্যুবরণ করতে হয়েছে। অথচ গতকাল বা পরশুদিন বাংলাদেশ ব্যাংকের এক্স গভর্নর তিনি একটা কথা বলেছেন, আমি কোট করে আমার বক্তব্য শেষ করব। তিনি বলেছেন, ঋণ খেলাপি, কর খেলাপি, অর্থ পাচারকারী এক সূত্রে গাথা। যখন কোনো ঋণ খেলাপিওয়ালা বেশি বড় হয়ে যায়, তখন 1000 টাকা ঋণ খেলাপিওয়ালা জেলে যায়, 10,000 কোটি টাকা ঋণ খেলাপি গ্রাহক সরকারের পাশে বসে। বছরে 700 কোটি ডলার পাচার হয়ে যাচ্ছে। এ নিয়ে কেউ কিছু বলে না এবং সরকারও নিশ্চুপ। আমার বিশ্বাস, যদি আমরা প্রতিটা, যেটা আমাদের প্রথমে বললেন কিনোট স্পিকার, নদীর সমস্ত বর্ণনা দিলেন এবং গার্মেন্টস এর কথাও বললেন। গার্মেন্টস এর যে আমি এগ্রি, তাহলে পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ আলারা কি করতেছে? কেন তারা বেতন ড্র করতেছে? তাদের জবাবদিহিতা কোথায়? কেন ওই ফ্যাক্টরি বন্ধ করছে না? কেন তাকে জরিমানা করছে না? এই জন্য সরকারের প্রত্যেকটা জায়গায় যদি জবাবদিহিতা নিশ্চিত করা যায়, আমার বিশ্বাস জাতির জনক বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা, অর্থাৎ এমন একটা রাষ্ট্র উনি চেয়েছিলেন যে রাষ্ট্রের মানুষ সে বিনা পয়সায় চিকিৎসা পাবে, শিক্ষা পাবে এবং শিক্ষা শেষে চাকরির নিশ্চয়তা পাবে, সেই দেশ কি এইভাবে হবে না জবাবদিহিতার মাধ্যমে হবে? এই প্রশ্ন রেখে মাননীয় প্রতিমন্ত্রীর কাছে এই প্রশ্ন রেখে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।